বলেই রোজাকে পুনরায় নিকটে টেনে কপালে অধর ছোঁয়ালো আসমান। তারপর কপল ধীরে ধীরে নিম্ন পানে ধাবিত হলো। রোজার চুলে আঙুল গুজে উন্মুক্ত কাঁধে ছোট্ট ছোট্ট ভালোবাসার স্পর্শ বুলিয়ে গেল আসমান। থরথর করে কাঁপলো রোজা, চোখ বুজে নিল শক্তভাবে। দু হাতে আঁকড়ে ধরল ভালোবাসার মানুষটিকে, পুরুষটিকে। জীবনে সর্বপ্রথম অনুভূতি, এই গাঢ় সুখের প্রবাহের অনুভূতি ব্যাখ্যা করা দায়। জগতের সকল চিন্তা যেন তার বিলুপ্ত হলো দীর্ঘ কিছু মুহূর্তের জন্য। গ্রীবার ভাসে ভাসে আসমানের অধরে ছোঁয়া ভালোবাসার জলোচ্ছ্বাস ঘটালো অন্তঃজুড়ে। স্থির এবং স্বাভাবিক চিন্তা করা যেন দায়। আনমনে রোজার পিঠে হাত ঠেকতেই থমকালো আসমান। ওষুধের প্রলেপে আঙ্গুল সিক্ত হতে যেন বাস্তবতার দুয়ারে পদার্পণ ঘটল তার আবেশিত মস্তিষ্কের। নিজেকে নিজে ধিক্কার জানালো। অতঃপর সে বলল, বিছানায় বুকে টেনে নিল রোজাকে। বিশ্রাম নাও, আমি তোমার কাছেই আছি। বিহ্বল হয়ে রোজা মাথা তুলে তাকালো। এতটুকুই উত্তর এলো। অতঃপর প্রশস্ত বুকে মাথা রাখলো রোজা। দীর্ঘ প্রশ্বাস টেনে শান্ত করলো নিজের অবাধ্য হৃদযন্ত্রকে। আসমান তাকে আগলে রাখলো বাহুডোরের মাঝে। জগতের সবচেয়ে সুরক্ষিত এই স্থানে নিজেকে এড়িয়ে নিশ্চিন্তে পরিশ্রান্ত নয়ন বুঝলো রোজা। তার আঘাতে জর্জরিত শরীরে যেন প্রশান্তির শীতলতা ছড়িয়ে দিতে থাকলো আসমান। মস্তিষ্ক জুড়ে রোজার চলতে থাকলো তার পরবর্তী পরিকল্পনার ছক। এই শান্তির আশ্রয় তার দুর্বলতাটুকু যেন শুষে নিয়ে পরিপূর্ণ করেছে নব উদ্যমে। গাড়ির ভেতর জিনিসপত্র ভরবে রাখি প্যাসেঞ্জার সিটে উঠল। ড্রাইভারের সিটিংয়ে থাকা ব্যক্তি কোনো প্রকার কথা না বলে ইঞ্জিন চালু করলো। সড়ক পথে নেমে এলো গাড়িটি। মেজাজ ভীষণ তিরিক্ষি হয়ে রয়েছে রাকিবের। ইচ্ছে হচ্ছে কাউকে ধরে বেধড়ক পিটুনি দিতে। ক্ষান্ত হয়নি তার প্রতিহিংসা, উল্টো দ্বিগুণ আকার লাভ করেছে। কেন তাকে এভাবে চোরের মতন পালিয়ে যেতে হচ্ছে? সে কি চুরি করেছে? করেনি তো, উল্টো বীর দর্পে আদেশ পালন করছে। ওই বেয়াদব ছেলেমেয়েগুলি উচিত শিক্ষা দেওয়া হয়েছে। তারপর জিসান তার সঙ্গে এমনটা করতে পারলো বলে কিনা দূরে কোথাও গিয়ে কয়েকদিন গা ঢাকা দিয়ে থাকতে। শালা বেঈমান। অশ্রাব্য শব্দ বিড়বিড় করতে করতে রাকিব জানলা দিয়ে বাইরে তাকিয়ে রইল। ঠিক তখনই নজর এলো ব্যাপার চেয়ে। গাড়ির পাশে পাশে চলন্ত একটি বাইক। প্রথম প্রথম খুব একটা ইয়াত্তা না দিলেও পরবর্তীতে কেমন যেন অদ্ভুত লাগলো বিষয়টি। পাশে ড্রাইভারের উদ্দেশ্যে চেয়ে আনমনে জিজ্ঞেস করলো, বাকিটা কি আমাদের ফলো করছে? জানি না। সড়কপথে মনোযোগ রেখেই জবাব দিল ব্যক্তি। তাদের সামনে চমকে উঠল রাকিব। চট করে পাশ ফিরে চাইলো। আবছা আধারিতে ড্রাইভিং এ সিটে বসে থাকা মানুষের অভাব স্পষ্ট নয়, হুডির আবরণে আড়াল করা তার সর্বাঙ্গ। তোর কণ্ঠ এমন শোনায় কেন? কেমন শোনায়? নির্বিকার প্রশ্ন ভেসে এলো এবার। সম্পূর্ণ জমে গেল রাকিব। জানালার সঙ্গে একেবারে লেপটে গেল। সিটবেল্ট টান লাগছে, তা লাগু। কে তুই? জবাব এলো না ড্রাইভারের। ওই একই ভঙ্গিতে সড়কপথে মনোযোগী সে। অতর্কিতে বাইকটি সরে এলো গাড়ির নিকট। রাকিব অনুভব করলো আরোহী শক্তিশালী বাহুতে তার কণ্ঠ চেপে ধরেছে। ছটফট করতে থাকলো আড়ি। রাকিব ছাড় ছাড় আমাকে। কোনো নড়চড় নেই। ওইভাবেই এগিয়ে চলছে বাইক এবং গাড়ি একে অপরের পাশাপাশি। ড্রাইভার হুট করে পাশ ফিরল। তাতে হেডলাইটের মৃদু আভায় তার চেহারা দৃষ্টিগোচর হলো। অদ্ভুত ধরনের সুদর্শন ঠেকল তা। এক কানে লতিতে সংযুক্ত ললাটে সিলভার ধাঁচের দুলটি চকচকে দুটি ছড়ালো। তেজক হাসিতে আবর্তিত হলো বিস্তৃত অঝর। কর্মফল ভোগ না করে পলায়ন কাপুরুষের ধর্ম। তাই কাপুরুষ হয়ে জন্ম নিয়েছিস, মৃত্যু পর্যন্ত কাপুরুষই রয়ে গেলি। প্রায় চোখের পলকেই ঘটল ঘটনাটি। গাড়ির একপাশে দরজা খুলে গেল। বাইক আরোহী সজোরে টানে রাকিবের বাইরে ঠেলল। পরিধানের পোশাকের অংশ আটকে দিল হুকে। নিস্তার নেই। কিছুতেই বুঝে উঠতে পারল না রাকিব কি হচ্ছে এখানে। যতক্ষণে অনুধাবন করলো ততক্ষণে নির্মম মৃত্যু লিখিত হয়েছে তার। বাইকটি গতি কমিয়ে ভিন্ন পথে সরে গেল। তারপরেই দেখা মিলল তীব্র গতিতে মহাসড়ক বেয়ে ছুটে আসা লরির। হৃদস্পন্দন থমকে গেল রাকিবের। এক ঝটকায় চাইলো গাড়ির ভেতরে বসা ড্রাইভারের উদ্দেশ্যে। চিৎকার ছড়ল না। ধরিত্রী জুড়ে প্রকম্পন তোলা আর্তনাদও শ্রিয়মান হয়ে পড়ল চাকার কর্কশ আর্তনাদের আড়ালে। ড্রাইভার বন বন করে ঘোড়া স্টিয়ারিং।
পাশ দিয়ে যাওয়া লরির গায়ে ঠুক্কে দিল গাড়িটিকে। তাতে রাকিবের শরীরখানি গাড়ি এবং লরির ধাতব দেহের মাঝে পিষ্ট হলো নির্মমভাবে। চিরে চ্যাপটা হয়ে আসলো। থমকালো না গাড়িটি, আরো জোরে চেপে লরির গতির সঙ্গে পাল্লা দিতে এগোতেই থাকলো যতক্ষণ না রাকিব দলিত মুচিত হয়। একটি হাত গিয়ে পড়লো তার সড়কে, অতঃপর একটি পা খসে ছন্নছাড়াভাবে লুটিয়ে থাকলো দেহ। একে একে তার সূক্ষ্ম পথ এবং সৃষ্টি করে এগিয়ে যেতে থাকলো গাড়ি এবং লরির উভয়ে। অতঃপর যখন গাড়িটি সরে এলো তখন ধাতব শরীরে লেগে থাকা টিকটিকির লেজের অংশ যেমন রংসের মতন রাকিবের দেহের অবিশাষ্ট অংশ থপ করে পড়ল সড়কে। উন্মুক্ত ছুটে চলে গেল লরি। থমকালো গাড়ি, পাশে এসে ব্রেক করলো বাইকখানি। হেলমেট খুলে উক্কি দিল হাবিবের মুখ। নিহাত ভাই ঠিক আছো? জবাব ভেসে এলো না। ড্রাইভিং সিটে বসে স্টিয়ারিং চেপে হাঁপিয়ে গেল নিহাত। তারপর হুট করে মাথা ঠেকালো, বেজে উঠল হর্নের আওয়াজ। জ্বলতে নিপতে আরম্ভ করলো হেডলাইট। এরই মাঝে গাড়ির শরীরে লেপ্টে থাকা দেহাংশের দিকে এক নিষ্পলক চেয়ে রইল হাবিব। অদ্ভুত হলো সত্যি, এই নৃশংসতা তাকে অস্বস্তি দিচ্ছে না, বরং অদ্ভুত এক প্রশান্তি অনুভূত হচ্ছে সম্পূর্ণ সড়ক জুড়ে ছড়িয়ে থাকা মানব দেহটিকে লক্ষ্য করে। 13 বছরের বয়সী আসমান সুবিশাল থাম্বের গায়ে হেলান দিয়ে বসে আছে। দৃষ্টি তার উপরের বিস্তৃত অসীম গগনের পানে আবদ্ধ। হৃদয় জুড়ে চরম এক শূন্যতা। এই ধরিত্রীর বুকে অত্যন্ত কুলুষিত এক অস্তিত্ব অনুভূত হচ্ছে নিজেকে। কি হতো যদি মায়ের সাথে সাথে তার প্রাণ পাখিটিও পরকালে যাত্রী হতো? খুব সুখী থাকা সম্ভব হতো ওপারের জীবনে। সে তার আর মা, জাগতিক কোনো চাহিদা ছিল না, তবুও সেটি সম্ভবপর হয়নি বলেই যেন আজকের আসমান পরিণত হয়েছে এক খুনিতে। হ্যাঁ, আজ হতে আসমান একজন খুনি। গতকাল রাতে এক জলজন্ত প্রাণের বিনাশ ঘটিয়ে সে প্রবেশ করেছে আধার জগতে, অমনীষার অধিপতি হয়েছে। তবুও অনুভূতি যেন ভোতা, বিন্দুমাত্র অনুশোচনা হচ্ছে না। কারণ যাকে ধ্বংস করেছে তার পতন আরো পূর্বেই সংগঠিত হওয়া উচিত ছিল। এমনই এক পুরুষ সে, তবু এহেন ক্রুরতাকে ন্যায়ের গণ্ডিতে ফেলা যায় না। আজ স্কুল রয়েছে, অতঃপর জিম এবং ট্রেনিং। রাত্রিতে আসন্ন পরীক্ষার প্রস্তুতি। কোনো কিছুতেই যোগদানের ইচ্ছে হচ্ছে না। ক্ষুধায় উদর মুচড়ে উঠছে বারংবার। গতকাল বিকেল থেকে এক ফোঁটা পানিও পেচে পড়েনি। খাবারের দানা গলদকরণ করা সম্ভব নয়। তবুও অবাধ্য শরীর কি আর অন্তর কথা শুনতে চায়? তার প্রচুর চাহিদা। এই ক্ষুধার জ্বালা মেটাতেই তো জগতের অনিয়ন্ত্রিত আবর্তন। খাও। মিষ্টি কণ্ঠটি কর্ণগোচর হতেই আপন ভাবনা জগৎ থেকে বেরিয়ে মুখ তুলে চাইল আসমান। সামনে দণ্ডায়মান গোলাপ রাঙা ফ্রক পরিহিত কোমল মেয়েটিকে লক্ষ্য করে থমকালো। বৃক্ষলতা সদৃশ হাতে একটি প্যাকেট বাড়িয়ে ধরেছে তার দিকে, সঙ্গে এক বোতল জুস। চিকেন স্যান্ডউইচ খুব মজা হয়েছে, খেয়ে দেখো ভাইয়া। এক দৃষ্টে তাকিয়ে থাকলো আসমান। ভাইয়া? সম্বোধনটি তার হৃদয়ে অদ্ভুত এক তোলপাড় সৃষ্টি করলো যেন। অনিচ্ছা সত্ত্বেও প্যাকেজটি গ্রহণ করতে মেয়েটি শিশুসুলভ মুখ জুড়ে যেন খুশির আস্ফালন দেখা গেল। তা যেন হৃদয় জুড়ানো। ধন্যবাদ ম্যাম। মেয়েটি হাসলো। ধপাস করে আসমানের পাশের স্থানটিতে বসে পড়ে খিলখিলে হাসির ধমক তুলে জানালো, আমার নাম রাফা কায়সার, তুমি আমাকে রাফা বলে ডাকতে পারো। ম্যাম বলার প্রয়োজন নেই ভাইয়া। আসমান কিছু বলতে পারল না। দৃষ্টি ফিরিয়ে স্যান্ডউইচে কামড় বসালো। রাফা নিষ্পলকে অবলোকন করে গেল তাকে। নাবিল ভাইয়া আমার সঙ্গে পুতুল খেলতে চায় না, তুমি খেলবে ভাইয়া? আমি তোমার আর পুতুলের জন্য অনেক মজার মজার রান্না করব। এক মুহূর্ত নীরব থাকলো আসমান, তারপর অধরের মৃদু হাসির প্রস্ফুটন ঘটিয়ে সম্মতি জানালো। অবশ্যই। ভীষণ উত্তেজিত হয়ে রাফা উঠে পড়লো। এক ছুটে নিজের খেলনা সামগ্রী নিয়ে হাজির হলো। আসমানও যোগদান করলো সেই পুতুল খেলায়। কায়সার এম্পায়ারের কর্মচারী বৃন্দ মুগ্ধ নয়নে ফিরে ফিরে বারংবার দৃশ্যটি পর্যবেক্ষণ করে গেল। মিষ্টি মতো সম্পর্কটি পরিবর্তন ঘটেছিল রীতিমতো অস্বাভাবিকভাবেই। আসমান তখন সবে অষ্টাদশীতে পদার্পণ করেছে। সদ্য একটি গুরুত্বপূর্ণ মিশন থেকে ফেরাছে ব্যাংকক হতে।
সরকার বিরোধী এক কূটনৈতিকের সঙ্গে বোঝাপড়ার কাজ। গোটা একটা মাস সময় প্রয়োজন হয়েছে তার সূক্ষ্মভাবে বিষয়টি সম্পূর্ণ করতে। পারিশ্রমিক সেই অনুযায়ী লাভ করেছে বহুদিন বাদে। নিজের অ্যাপার্টমেন্টে ফিরে খানিক স্বস্তি বোধ করলো সে। দীর্ঘ সময় ধরে উষ্ণ পানিতে গোসল সেরে যেন তরতাজা করে নিল নিজেকে। অনাবৃত ঊর্ধ্বাঙ্গেই রুমে এলো। টি শার্ট খানি আরাম কেদারায় ঝোলানো, সেটি হাতে নিয়ে শরীরে গলিয়ে দিতেই অস্বাভাবিকতাটি ধরা পড়ল। দীর্ঘদিনের অভিজ্ঞতায় তার ইন্দ্রিয় ক্রমশ সোচারু হয়েছে। নিজের উপর নজরদারি স্পষ্ট অনুভূত হচ্ছে তার। চকিতে আশেপাশে তাকালো, সতর্ক ভঙ্গিতে নিগুড় তল্লাশি চালালো। নয়ন জোড়া কোনো মানুষের উপস্থিতি নেই, কিন্তু নজরদারি অবশ্য রয়েছে। সে নিশ্চিত। অবশেষে দৃষ্টিপাত হলো বস্তুটি। বেডরুমের বেডসেট টেবিলের উপর ফুলদানিখানা কৃত্রিম পুষ্প গুচ্ছ। বিশেষ আগ্রহ নেই আসমানের পুষ্পের প্রতি, কখনো পরিবর্তন করা হয় না তাই। তবুও অভিজ্ঞতা বলে কালো গোলাপের ধুলোর আস্তরণের মাঝে একটি ঝকঝকে পরিচ্ছন্ন গোলাপ সন্দেহজনক হাতে দ্রুত তুলে ফুলটি নিল আসমান। মনোযোগ নিরীক্ষণ চালাতেই স্পষ্ট হলো বৃত্তে সংযুক্ত মাইক্রো ক্যামেরাটি। শীতল এক শিহরণ বয়ে গেল শির দাঁড়াবে। উদ্ভ্রান্তের ন্যায় চারিপাশে তাকালো, অতঃপর যা হলো তা ছিল সম্পূর্ণ কল্পনাতীত। গোটা অ্যাপার্টমেন্টে চষে ফেলে সর্বমোট 5টি মাইক্রো ক্যামেরা এবং 2টি মাইক্রোফোন আবিষ্কার করলো আসমান। বাদ যায়নি বাথরুম অবধি। আজ গোসলের সময়ও শাওয়ারের পর্দা টেনে দেওয়ার দরুন দৃষ্টিগোচর হয়নি দেয়ালের টাইলসের ফাঁকে সংযুক্ত প্রায় অদৃশ্যমান বস্তুটি। টেবিলের সকল বস্তু একসঙ্গে জড়ো করে খানিক স্তব্ধ হয়ে থাকলো আসমান। কেমন যেন ফাঁকা ফাঁকা অনুভূত হচ্ছে অভ্যন্তরে। কণ্ঠতালে শুকিয়ে এসেছে, হৃদযন্ত্র অনিয়ন্ত্রিত তরঙ্গে স্পন্দিত হয়ে চলছে। তাকে 24 ঘন্টা নজরদারিতে রাখা হয়েছে। কাজটি কোনো শত্রুর হওয়া অসম্ভব হলে বাথরুম পর্যন্ত যাওয়ার কথা নয়। একটি অস্বস্তিকর ধারণায় বারংবার ঘুরে ফিরে আসছে তার মস্তিষ্কে। নিশ্চিত হওয়ার উদ্দেশ্যে ফোন বের করে একটি নাম্বার ডায়াল করলো। রিসিভ হওয়ার পরই জিজ্ঞেস করলো, আমার অ্যাপার্টমেন্টে কে কে এসেছিল? স্যার গিয়েছিলেন একবার। একাই? এক মুহূর্ত নীরবতা, অতঃপর উত্তর এলো। রাফা ম্যাম সঙ্গে ছিলেন। তৎক্ষণাৎ ফোন কেটে দিল আসমান। ধপ করে বসে পড়লো পার্শ্ববর্তী চেয়ারে। কপালে হাত ঠেকিয়ে চোখ বুজে নিল এক লহমায়। যেন তার সকল অনুভূতিরা অনশনে গিয়েছে। কিছু অনুভূত হচ্ছে না, হিমশীতলতা ব্যতীত। অপকৃতস্থ ব্যক্তির ন্যায় একটানা 1.5 ঘন্টা যাবৎ ওই একই ভঙ্গিতে বসে রইল আসমান। পরক্ষণেই শটান উঠে দাঁড়ালো। ব্যাংকক থেকে ফেরার পর ক্লোজেটের কাছে রাখা লাগেজটা খুলে ভেতর থেকে একটি ছোট্ট বক্স বের করলো। মখমলির বক্সটির ভেতরে একটি পেনডেন্ট এমেরাল্ডের তৈরি প্রজ্বলিত রত্নটি সবুজাভ দ্যুতি ছড়িয়ে দিয়েছে চারিদিকে। এমন চকচকে বস্তু রাফা কায়সারের বৃহৎ দুর্বলতা। নানা প্রকার অলংকারে নিজেকে সজ্জিত করতে খুব ভালোবাসে কিশোরী মেয়েটি। মুষ্টিবদ্ধ হলো আসমানের হাত। বক্সটি বন্ধ করে উঠে দাঁড়ালো। একটি জ্যাকেট গায়ে জড়িয়ে বেরোলো অ্যাপার্টমেন্ট থেকে। বাইরের প্রাঙ্গণের নিকটবর্তী ড্রেনেজ লাইনের কাছে এসে থমকালো। গগনপানে চাইলো, অতঃপর প্রচণ্ড ঘৃণায় হাতের বক্সটি ছুঁড়ে দিল নর্দমায়। অতি মূল্যবান এমারাল্ড রত্ন যেন আজ সকল মূল্য হারিয়েছে। লুণ্ঠিত হয়েছে সকল আবেগ, অনুভূতি, ভালোবাসা। নর্দমার পানিতে ঘুরপাক খেতে খেতে রত্নসহ বক্সটি ধীরে ধীরে তলিয়ে গেল অতল গহ্বরে। প্রগাঢ় দৃষ্টিতে সেই দৃশ্যটি অবলোকন করে গেল অমানিসা। ধরফর করে বিছানায় উঠে বসলো আসমান। উদ্ভ্রান্ত দৃষ্টিতে চারিপাশে তাকে উপলব্ধি করলো সবকিছু স্বাভাবিক রয়েছে। সে বাস্তব জগতে ফিরে এসেছে। দুহাতে মাথা চেপে ধরে চোখ বুজে নিল। চুলে হাত চালালো কয়েকবার। হৃদযন্ত্র তেজস্বী অশ্বকেও দ্রুততায় হার মানিয়েছে তার। সংক্ষিপ্ত মেডিটেশন করে দৈহিক কার্যক্রম নিয়ন্ত্রণে নিজের ফিরিয়ে আনলো আসমান। অতীতের স্মৃতিসমূহ দুঃস্বপ্ন হয়ে তাড়া করে বেড়ায় তাকে বারংবার। এর থেকে নিস্তার পাওয়া সম্ভব নয়। তার সমস্ত অস্তিত্ব জানে। আনমনে নিজের সম্পূর্ণ কক্ষে দৃষ্টি বলিয়ে আনলো, যেন এখানেও কোনো গোপন কুঠুরিতে লুকায়িত রয়েছে যা পর্যবেক্ষণ করে চলেছে তাকে নিগুড় ভাবে। কিন্তু তেমন কোনো কিছুই অনুভূতি টের পেল না। উচ্চ স্নিগ্ধ এক সুঘ্রাণ নাকে এসে ঠেকলো। বিছানার পাশে তাকাতে শূন্যস্থান জুড়ে স্কার্ফের অস্তিত্ব তাকে অর্ধাঙ্গিনীর কথা স্মরণ করিয়ে দিল। স্কার্ফটি তুলে বুকে চেপে ধরে বসে থাকলো আসমান। অহেতুক চিন্তা করছে সে। রোজার সঙ্গে সেই অতীতের তুলনা করার মতন পাপকার্য সম্পাদনে নারাজ সে। তার অন্তর
ঘড়ির কাঁটা সকাল 8:30 ঘোষণা দিতে বিছানা ছেড়ে উঠে পড়ল আসমান। তৈরি হয়ে শীতের আবহে একটি সোয়েট শার্ট গায়ে জড়িয়ে সিঁড়ি বেয়ে নামতে নামতে আসমান সম্পূর্ণ জমে গেল সামনের দৃশ্য লক্ষ্য করে। ডাইন ইন এরিয়ার টেবিলের পাশে বিলাল রেহমান উষ্ণ ধোয়া ওছা গরম গরম খিচুড়ি এবং মুরগি কষা বড়সড় আকৃতির দুটো টিফিন বক্সে ভরে নিয়েছেন। তার পাশে দাঁড়িয়ে আগ্রহ ভরে সে দৃশ্য পর্যবেক্ষণ করে চলেছে রোজা এবং চারুলতা। উভয়ের বেশভূষা চিন্তা জায়গা নেয়া। চারুর পরিধানে ট্রাউজার এবং টি শার্ট, উপরে একটি জ্যাকেট জড়িয়েছে, এক হাতে হকস্টিক যার প্রান্তে কাঁধে ঠেকে রেখেছে, অপরদিকে রোজা আসমানের ক্লোজেট থেকে ধার করা ওভারসাইজ হুডি আর জিন্স পরে তৈরি, গলায় স্কার্ফ, হাতে একটি লম্বাটে কাপড়, কালো কাপড়। হতবিহ্বল হয়েছে রইল আসমান, চোখের পলক পর্যন্ত পড়ল না তার। বেলাল রেহমান অতি যত্নে নিজের 2 মেয়ের ব্যাগে টিফিন বক্স এবং পানির বোতল ঢুকিয়ে দিলেন, সঙ্গে কিছু নগদ টাকা নোট গুঁজে দিলেন পকেটে। চারুলতা এবং রোজা উভয়ের কপালে স্নেহময় চুমুন এঁকে তৃপ্ত কণ্ঠে বলেন, বিজয় হয়ে ফিরে এসো আমার মেয়েরা। অবশ্যই বাবা, আপনি দোয়া রাখবেন। হ্যাঁ ড্যাড, চিন্তা করুন না, এক একটাকে ছাতু বানিয়ে তবেই ক্ষান্ত দিব। দ্বিগুল কালোর মাঝে নীলাভ বরের কেশগুচ্ছ এলিয়ে জানান দিল চারুলতা। অধর জুড়ে তার বিস্মৃতি লাভ করলো এক তির্যক হাসে। নিজেকে সংবরণ সম্ভব হলো না আসমানের পক্ষে, দ্রুত নিচে নেমে এগিয়ে এলো। বাবা, কণ্ঠটি প্রয়োজনের তুলনায় অত্যাধিক শীতল শোনালো, যার দরুন সকলে ফিরে তাকালো। রোজা এবং চারুলতাকে এড়িয়ে আসমান মুখোমুখি হলো পিতার। ওরা কোথায় যাচ্ছে বাবা? আন্দোলনে। জবাব দিল চারুলতা। আসমান মাথা কাত করে তাকাতে পুনরায় বলল, আজ থেকে গণ আন্দোলন শুরু হচ্ছে। দায়িত্ববান নাগরিক মাত্রই প্রতিবাদী মিছিলে যোগদান করতে পারবে। একজন নারী হিসেবে নিজের অংশগ্রহণ বাঞ্ছনীয় মনে করছি, তাই রোজার সাথে আমিও যাচ্ছি আন্দোলনে। অহনার ন্যায় বিচার আদায় করে তবেই আমরা রাজপথ ছাড়ব। রাজনৈতিক দলের নেত্রী হয়ে গিয়েছিস এক একজন, তাই না? আর এই গণ আন্দোলনের ডাক কে দিয়েছে শুনি? এই প্রথম আসমানের কণ্ঠে এতটা চড়াও হতে উপলব্ধি করলো সকলে। সাধারণত তার মাঝে অনুভূতি প্রকাশ পায় না, কিন্তু আজ তার শব্দগুচ্ছ ক্রোধ মিশ্রিত রয়েছে। তবুও চলো না রোজা এগিয়ে গেল, মুখোমুখি হলো স্বামীর। অপরাজেয় শিক্ষার্থী পরিষদ, ন্যায়ের দাবিতে মাঠে নেমেছি আমরা। সুবিচার আদায় না করে ক্ষান্ত হব না। অহনা হত্যার বিচার চাই। আমার ভাই বোনদের উপর নিপীড়নের উপযুক্ত তদন্ত এবং শাস্তি চাই। অপরাজেয় শিক্ষার্থী পরিষদ নামটা নিশ্চয়ই তোমার মাথা থেকে বেরিয়েছে। মৃদু হাসলো রোজা, সম্মতি জানালো নিঃশব্দে, যেন অতি গর্বের বিষয় তা। আসমানের সুজরা তীব্র কুঞ্চন ধারণ করলো, দৃষ্টিতে ফুটে উঠলো অব্যক্ত অনুভূতি। তুমি কোথাও যাবে না রোজা, তুমি অসুস্থ, আজকে বিশ্রাম নেবে। আসমানের ঘোষণা যেন প্রতিধ্বনি হলো সমগ্র বিস্তৃত কক্ষ জুড়ে। এক মুহূর্ত চেয়ে তার দৃষ্টিতে নিগুড় দৃষ্টিপাত গটিয়ে রোজা মাথা নাড়ালো। সম্ভব নয় আসমান, আমাকে যেতেই হবে। ওদের একটা শক্ত ভিত্তির দরকার। যে গণজোয়ার উদ্গীরিত হয়েছে আমাদের তরে, তা বৃথা যেতে দিতে পারি না আমি। এই আন্দোলন বর্তমানে আমার নৈতিক দায়িত্ব। আমি আদেশ করেছি রোজা, অনুরোধ নয়। তোমার আদেশ অমান্য করতে আমি বাধ্য হচ্ছি আসমান। একে অপরের পানে অদ্ভুত এক কঠোরতা এবং অনুভূতি জড়ন মিশ্রিত দৃষ্টি বিনিময় করলো আসমান এবং রোজা। চাঁদ কিংবা তার জ্যোৎস্না, কেউই যেন কাউকে ছাড় দিতে রাজি নয়। উভয়ের মাঝে কোনো প্রকার খেদ নেই কোনো অভিমান। তথাপি আপন আপন চিন্তাধারা সমর্থনে কার্পণ্য করছে না কেউ। উল্টো খুলে রোজা খপ করে তার হাতখানে পাকড়াও করলো আসমান। বারণ করেছি আমি রোজা। ফিরে চাইল জ্যোৎস্না, দৃষ্টি জুড়ে এক নীরব আশ্বাস যেন নিকটে এসে চাঁদের দুহাত আপন মুঠোয় নিয়ে অধর ছোঁয়ালো, বিড়বিড় করলো, আমার উপর ভরসা রাখো চাঁদ। ভাই বোনদের রক্তের উপযুক্ত মূল্য আদায় করে আমি তোমার উষ্ণতার আলিঙ্গনে আবারও ফিরে আসবো, কথা দিচ্ছি। একটি শক্ত ঢোক গলতাকরণ করলো আসমান। প্রজ্বলিত দৃষ্টিতে নিঃশব্দে তাকিয়ে রইল শুধু রোজা। আশেপাশে চারুলতা এবং বেলাল রেহমানের উপস্থিতি কিছুটা অস্বস্তি বোধ করলেও প্রয়োজনীয় মনে করে নিকটে সরে আসমানের কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ালো, বিদায় জানালো যেন। অতঃপর মৃদু হেসে চারুলতার হাত ধরে হেঁটে বেরিয়ে গেল বাড়ির দিকে। তাদের চলে যাওয়ার পথ পানে চেয়ে থাকলো আসমান। বরফের ন্যায় স্থির হলো বেলাল রেহমান। তার কাছে হাত রাখতেই আপন ঘর থেকে বের হলো সে, পাশ ফিরে তাকালো।
চিন্তা করো না বেবি, মেয়েরা পারবে, আমার বিশ্বাস। তুমি ওদের এইভাবে সমর্থন করে ঠিক করছো না বাবা। ঠিক কি বেঠিক জানি না, ন্যায়ের সমর্থনে আছি এইটুকু জানি। আমার চিত্রলেখা সুবিচার পায়নি, অন্তত অহনার মাধ্যমে তা আদায় হোক। এই ক্ষমতার দেয়াল গুড়িয়ে যাক, জয় হোক মানুষত্বের। কিছু উচ্চারণ করতে সমস্ত হলো না আসমান, ক্রমশ মুষ্টিবদ্ধ হয়ে এলো তার হাত জোড়া। ক্লাব পাতাল ভিআইপি এরিয়ার আবদ্ধ চেয়ারটিতেও বাইরের উন্মাদ মিউজিকের শব্দ ভেসে আসছে। গমগমে এক অনুভব ছড়িয়ে পড়েছে, তামাকের গন্ধে ভারী হয়ে আসা বায়ু জুড়ে। স্বাভাবিক মানুষ মাত্রই অসুস্থতা বোধ করবে এমন এক পরিস্থিতি, যেন গুমট বাঁধা স্থানটি খানিক কবরের মতন। বিস্তৃত মেঝে জুড়ে বস্তাদি ঝরানো ছিটানো রয়েছে কপত কপতি যুগল। অভিসারের সমাপ্তি ঘটেছে। মস্তিষ্কের নিয়ন্ত্রণ নিয়ে উঠে বসলো রমণী। যত সামান্যই বস্ত্রই উঠে একটি সিগারেট ধরালো। বিছানার এক পাশে বসে হাঁটুর উপর হাঁটু তুলে এক মনে আস্বাদন করে গেল তামাকের ধোঁয়াটের স্বাদ। বিশ্রামে ক্ষান্ত দিয়ে সামান্য মাথা তুলে চেয়ে জিসান উত্তর জিজ্ঞেস করলাম, তোমার স্বামী কিছু বলবে না? দিমিত্রি, সিগারেটে দীর্ঘ এক সুকটান দিয়ে তির্যক হাসলো রাফা কায়সার। মাথা ঝাঁকিয়ে জানালো, উই আর ফ্রি টু ডু হোয়াট এভার উই ওয়ান্ট। বিনোদন পেল জিসান। বালিশ হেডবোর্ডে ছেঁকিয়ে তাতে হেলান দিয়ে কিঞ্চিত লোভাতুর দৃষ্টিতে চেয়ে রইল লাফার লাস্ট সময় অবয়ব জোরে। আরও একবার হামলে পড়তে ইচ্ছে হচ্ছে, কিন্তু এই রমণীর মর্জি ব্যতীত তা সম্ভবপর নয়। সে আপন খেয়ালের মালিক। তার পরাবাস্তব দুনিয়ার কোনো পুরুষের আধিপত্য চলে না। সেই জগতের একমাত্র মহারানী সে স্বয়ং। জিসান একটি দীর্ঘ প্রশ্বাস গ্রহণ করে শুধল, তাহলে বলো, কে অধিক তৃপ্তিদায়ক, আমি নাকি দিমিত্রি ভলভ? মৃদু আছে হাসলো রাফা। সিগারেট হচ্ছিয়ে শরীর এড়িয়ে দিল বিছানায়। নয়ন তুলে জিসানের উদ্দেশ্যে চেয়ে জানালো, তৃপ্তি? যদি বলি কেউ কোনোদিন আমার অন্তরের বাসনা পরিপূর্ণ করতে সক্ষম হবে না, তাহলে কি বিশ্বাস করবে? কাউকে ভালো টালো বাসো নাকি? ছুঁচ উজালো রাফা। সিলিংয়ের উদ্দেশ্যে দৃষ্টিপাত ঘটিয়ে সিগারেট অবশিষ্টাংশ সমাপ্ত করলো। অ্যাস্ট্রেতে ছোট্ট অংশটুকু রেখে দিয়ে উত্তর করলো, রাফা কায়সারের তৃপ্তি ততদিন হবে না যতদিন না সে শুভ্রতাকে সম্পূর্ণ গ্রাস করতে সক্ষম হবে। তাহলে রাফার জীবনেও কিছু অপূর্ণতা রয়েছে। কৌতুকসূচক কণ্ঠে উচ্চারণ করে বেডসাইড টেবিল থেকে আধ খাওয়া হুইস্কির বোতলখানি তুলে নিয়ে চুমুক দিল জিসান। ঠোক গিলতে আরম্ভ করলো একের পর এক। রাফা কিছুক্ষণ নিঃশব্দ তাকিয়ে রইল, তারপর খিলখিল হাসির ধ্বনি তুলে জানালো, আমার জীবনের চিন্তা না করে নিজের চিন্তা করো। দেশের যা অবস্থা, তোমাকে খুব শীঘ্রই ফাঁসি কাস্টে দেখতে পাচ্ছি। মেজাজ বিগড়ে গেল জিসানের। বোতল খালি করে ছুঁড়ে ফেললো মেঝেতে। ছড়ছড় করে ভাঙলো তা, টুকটু টুকটু হয়ে ছড়িয়ে পড়লো চারিদিকে। সবগুলো বেজন্মার দল। রাকিবটাও অক্কা পেয়েছে। ওনার কাহিনী বের করতে করতে মাথা হ্যাং হয়ে যাচ্ছে। মুখে হাতে পায়ে চোখে কালো পট্টি বেঁধে মিছিল করেছে। মেটাফোর বোঝাতে চেয়েছে এই দেশে ক্ষমতার সামনে মানুষকে কিভাবে মুখ থাকতে বোবা, চোখ থাকতে অন্ধ আর হাত থাকতে পঙ্গু হয়ে থাকতে হয়। খুব সুনাম কুড়িয়েছে দেখছি। দেশীয় মিডিয়া সরকারি অনুযোগে প্রচার না করলে কি হবে? সোশ্যাল মিডিয়া থেমে নেই। থমথমে হয়ে থাকলো জিসানের মুখ। দাঁত কিরমির করলেও কিছু উচ্চারণ সম্ভব হলো না। চুপ করে থাকার সময় এটি নয়। এখন বেসরকারি ভার্সিটিগুলো একজোট হয়েছে, তার সঙ্গে সরকারি ভার্সিটি যোগ দিলে কি হবে ভাবছো? ছাত্র আন্দোলন ব্যর্থ হওয়ার কোনো ইতিহাস এদেশে স্থাপিত হয়নি। শিশির অনুভূতি খেলে গেল জিসানের হৃদয় জুড়ে। না না, এসব আর চলতে দেওয়া যাবে না। কিছু একটা করতে হবে। কিন্তু আমার ভাব তো আমার উপরে হেব্বি নারাজ। একটা কথা যদি কানে নেই, শুধু বলে গা ঢাকা দিয়ে থাকতে, সব কিছু অস্বীকার করতে, বাকি ব্যবস্থা তারা বুঝে নেবে। এরপর তোমাকে সরকার বলির পাঠা বানাবে। কি করা যায়, তুমি কোনো আইডিয়া দিতে পারবে? এক মুহূর্ত যাবৎ যেন এই মুহূর্তটির অপেক্ষায় ছিল রাফা। এই জিসানকে ব্রেন ওয়াশ করা যতটা সহজ হবে ভেবেছিল, তার চাইতে অধিক সহজ। হায় রে বোকা পুরুষ। হাপুন মনে হাসলো রাফা। উঠে বসলো বিছানায়, দাঁত দিয়ে অধর কামড়ে ব্যক্ত করল, সহজ সমাধান চাও?
পালতো কুকুরগুলোকে লেলিয়ে দাও, কয়েকটা গুলি করে জখম করুক, জান প্রাণ ঝরুক কিছু, তবেই টলবে এই ঐক্য। প্রাণের ভয় সবচেয়ে বড় ভয়। রাস্তা এক নিমিষে ফাঁকা হয়ে যাবে। এক দৃষ্টে চেয়ে থাকলো জেসান। আবেশিত মস্তিষ্কে খুব বেশি ভাবা সম্ভবপর হলো না। এটি যেন সর্বোৎকৃষ্ট উপায় মনে হচ্ছে তার কাছে। এতে বিপরীত হবে না? বিরোধী দলের অস্তিত্ব আছে কি করতে? তাদের নাম লাগিয়ে দিও। বিস্তৃত এক হাসি ফুটলো জিসানের অধরে। জানপরণী সন্তুষ্ট সে এগিয়ে এলো একটানে, রাফাকে কাছে এনে অধরে অধর মিলিয়ে পড়ল। আরে বেবি, তুমি এখানে কি করো? তোমার তো রাজনীতিতে নামা উচিত। প্রত্যুত্তরে শুধু হাসলো রাফা। জিসানের আলিঙ্গনের মাঝে নিজেকে সম্পূর্ণ এলিয়ে দিল। রাফা মত্ত থাকায় জিসান খেয়ালটুকু করতে সক্ষম হলো না রমণীর চেহারা জুড়ে কতটা অশুভ আস্ফালন ঘটেছে। ম্যানিপুলেশন শব্দটির বাস্তবিক প্রয়োগ জিসান এর পূর্বে কোনোদিন উপলব্ধি করেনি, যা রাফা তার সঙ্গে করে দেখিয়েছে তার অজান্তেই। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্ষে যাওয়া ছেলেটি অনুধাবন করতে সক্ষম হলো না ন্যায় বিচারের দাবিতে করা এক আন্দোলনকে ঘিরে আড়ালে আবডালে কত শত রাঘব বোয়ালদের ষড়যন্ত্র চলছে, যার মধ্যে রাফা কায়সার একজন। ব্যক্তিগত আক্রোশ থেকে এক নির্মম ইতিহাস রচনা করা বোধহয় এই রমণীর দ্বারাই সম্ভব। আপন মনে হাসলো রাফা, অন্তরে অন্তরে ফিসফিস করল। ন্যায়ের নেত্রী রোজা, দেখি তুমি কিভাবে রাফা কায়সারের মায়াজালকে টক্কর দাও। রাস্তায় পড়ে পড়ে লাশ বুকে নিয়ে কাঁদবে, আর আমি তা দেখে অন্তরের তৃষ্ণা মেটাবো। ক্যাফে লোফাই, সকাল 8টা মাত্র। ক্যাফের ভিড়ভাট্টা তুলনামূলক কম, কিংবা নেই বললেই চলে। প্রায় ফাঁকা স্থান জুড়ে একদম কোনার দিকটার দিকে একটা টেবিলে বসে আছে রোজা। সে একা নয়, তার সঙ্গে রয়েছে সাবিহা। উভয়ের দৃষ্টি তীক্ষ্ণ, পর্যবেক্ষণ করে চলেছে উল্টো পাশে বসে থাকা যুবক ছেলেটিকে। হালকা পাতলা গর্ণের শরীর, তার আবৃত কটকটে হলুদ বর্ণের এক হুডিতে, শ্যামবর্ণের মুখায়ব জুড়ে প্রাণবন্ত চাহনি, যা আচ্ছাদিত ভারী ফ্রেমের চশমায়। একটি লালচে ফাইল রাখার টেবিলের উপর। অপর পক্ষ এখনও স্পর্শ করেনি যুবকটি সকালে চা এবং কফি পরিবেশন হওয়া অবধি অপেক্ষা করলো। অতঃপর নিজের ডান হাতখানি বাড়িয়ে দিয়ে বলল, আমি অনির্বাণ আহমেদ। আরিয়ান নিশ্চয়ই আমার কথা আপনাদের জানিয়েছে। একে অপরের মাঝে দৃষ্টি বিনিময় করলো রোজা এবং সাবিহা। অতঃপর মাথা নেড়ে রোজা নিজের হাত এগিয়ে করমর্দন করলো সংক্ষিপ্ত। আমি রোজা রেমান। ফাইনালি আপনার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি অতটাও বৃহৎ কোনো ব্যক্তিত্ব নই। হয়তো নন, কিন্তু বর্তমানে তরুণ প্রজন্মের নিকট আপনি একজন বীর লড়াকু সৈনিক। শুধুমাত্র আপনি নন, আপনার সঙ্গে যারা রয়েছে তারা সকলেও। সাবিহার উদ্দেশ্যে এক নজর দৃষ্টিপাত ঘটিয়ে সমাপ্ত করলো অনির্বাণ। কিছুক্ষণ নীরবতা, তারপর রোজা তা ভঙ্গ করে নিজের চায় চুমুক দিয়ে জানালো, আরিয়ান বলেছে আপনি আমাদের সঙ্গে কাজ করতে ইচ্ছুক। আমি বিস্তারিত জানতে চাই। যদিও রোজা পূর্বেই এই অনির্বাণ আহমেদ সম্পর্কে সকল তথ্য ঘাটাঘাটি করে বের করেছে, তবুও তার নিজ মুখে থেকে জানতে চাইল। আরিয়ান এখনও হসপিটালে ভর্তি, গুরুতর আহত হয়েছিল। বর্তমানে শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে সম্পূর্ণ সুস্থ হতে মাস 2 সময় পর্যন্ত প্রয়োজন হবে। তথাপি থমকে নেই সে। বর্তমানে আন্দোলনের অবস্থা অনেকটাই নাজুক, প্রতিনিয়ত পুলিশের বাধার মুখে পড়তে হচ্ছে। ইতিমধ্যেই আন্দোলনের বেশ কয়েকজন শিক্ষার্থী গ্রেফতার হয়েছে। সরকারের পক্ষ থেকে বারংবার বলে যাওয়া হচ্ছে যে বিষয়টি যথাযথ তদন্ত করা হবে, তবুও কোনো উন্নতির লক্ষণ নেই। জিসান সহ তার সকল সঙ্গী বর্তমানে পলাতক। 2 দফা দাবি নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে অপরাজেয় শিক্ষার্থী পরিষদ, অহনার হত্যার সুষ্ঠু নির্বাচন এবং সেদিন মেরিডিয়ান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার তদন্ত। কর্তৃপক্ষ চাপে পড়ে মুখে মুখে অনেক কিছুই বললেও আদতে যে কোনো সুষ্ঠু ব্যবস্থা গৃহীত হবে না সকলেই আন্দাজে সক্ষম। মিডিয়াও এই সম্পর্কে উদাসীন। তারা পড়ে আছে আন্তর্জাতিক সামিটে অংশগ্রহণ করে দেশের আমলা মন্ত্রী কি সুফল বই আনছে জাতির জন্য তা প্রকাশে। এত বিকট অস্থিতিশীলতা চলছে রাজধানী জুড়ে, তা যেন তাদের কর্ণপাতই নেই। মিডিয়া কভারেজের জন্য একমাত্র সোশ্যাল প্ল্যাটফর্মই সঙ্গী, তাও ইন্টারনেট নিয়ে বহু গড়িমসি করা হচ্ছে। এরই মাঝে একদিন আরিয়ানকে দেখতে গেলে সে জানায় অনির্বাণ আহমেদ নামে তার
পরিচিত একজন বড় ভাই রয়েছে, যিনি একজন শখের সাংবাদিক। কোনো চ্যানেলের উদ্দেশ্যে কাজ না করলেও তার অভিজ্ঞতা নেহাতি কম নয়। রোজা পরে ঘেটে দেখেছে আরিয়ান ঠিক কথাই বলেছে। একদম বিরাট কিছু না হলেও অনির্বাণ মোটামুটি পরিচিত এক মুখ ভার্চুয়াল জগতে। অনুসারীর সংখ্যা লাখখানেক। মূলত ব্যক্তিগত তদন্ত পরিচালনা করে সে দেশের সকল চাঞ্চল্যকর ঘটনা অন্তরালে লুকায়িত সত্য উপস্থাপন করে নির্দ্বিধায়। একদম স্বতন্ত্র মিডিয়া বলা যায় যাকে, যে কোনো কখনো ন্যায়ের পক্ষে আওয়াজ তুলতে কুণ্ঠাবোধ করে না। নির্ভীক এক মানুষ, সত্যের সঙ্গী, ক্ষমতার প্রতিদ্বন্দ্বী। এই মানুষটি নিজে থেকে আরিয়ানের মাধ্যমে অপরাজেয় শিক্ষার্থী পরিষদের সঙ্গে যোগাযোগ করে। তাদের সত্যতা সে সকলের সম্মুখে তুলে ধরতে চায়, সঙ্গী হতে চায় মহাচাচরার। এই সুযোগ হাতছাড়া করার মতন মহাবোকা রোজা নয়। এই মুহূর্তেই তাদের সবচেয়ে বেশি প্রয়োজন মিডিয়া কভারেজ, যাতে দেশের জনগণ জানতে পারে আদতে কী ঘটেছে এই দেশ জুড়ে। তবুও সম্পূর্ণ আস্থা স্থাপনের পূর্বে সামান্য বাজিয়ে দেখতে চায় অনির্বাণকে সে। আমি অহনার হত্যাকাণ্ডের মূল ঘটনা তুলে ধরতে চাই, সেখান থেকে আন্দোলনের সূত্রপাত এবং বর্তমান পরিস্থিতি পর্যন্ত। তার জন্য সবচেয়ে যথাযথ সাক্ষী একমাত্র আপনারাই। আপনার ভয় হচ্ছে না? সাবিহা জিজ্ঞেস করতে অনির্বাণ হাসলে তার কপল তোল সৃষ্টি হয়। ভালোই লাগে দেখতে। ভয়? একদিন এই বিশ্বজগৎ ছেড়ে আমাদের সকলকে ওপারে যাত্রী হতে হবে, এত ভয় করে লাভ কি? যদি আপনার কোনো প্রকার ক্ষতি হয়, যেখানে কোনো মিডিয়াই আমাদের পক্ষে কথা বলতে সাহস পাচ্ছে না, সেখানে আপনি একা। মিস সাবিহা, নিজের চশমাখানি ঠিক করে গভীর দৃষ্টি ফেলল অনির্বাণ। আমার কোনো পিছুটান নেই, বলতে পারেন এই ধরিত্রীর বুকে এক যাযাবর আমি। যতদিন এই দেহে প্রাণ থাকবে সত্যের পক্ষে লড়ে যাব, অতপর পরাজয় খেদ নেই। জানবো আমি ন্যায়ের পক্ষে ছিলাম, দাঁড়িয়েছি দাম্ভিক ক্ষমতাবানদের বিরুদ্ধে। সন্তুষ্ট দেখালো রোজাকে। মাথা দুলিয়ে চা সমাপ্ত করে কাপ দূরে ঠেলে রুমাল মুখ মুছল। আমি জানি এখানে আসার পূর্বেই আপনি আন্দাজ করেছেন যে আমরা অবশ্যই আপনাকে সাদরে গ্রহণ করব। সামান্য হাসল অনির্বাণ। চেয়ারে পিঠ ছেঁকিয়ে তাকালো সাবিহা এবং রোজার উদ্দেশ্যে। সত্যি বলতে শতভাগ নিশ্চিত ছিলাম না আপনারা আমার চোখে কল্পনাতীত বিধ্বংসী নারী সত্তা। যদি আমাকে ফিরিয়েও দিতেন তবুও খুব একটা অবাক হতাম না। আপনাদের কালোর মিছিল কর্মসূচি আমার ভীষণ নজর কেড়েছে। মেটাফরের উপস্থাপন থেকে বুঝতে পেরেছি তখনই যতটা নিষ্পাপ আপনাদের চেহারা, ততটা নমনীয় মস্তিষ্ক নয় আপনাদের, বরং ক্ষুরধার। প্রশংসা নয়, ন্যায় বিচার চাই। পাবেন, অবশ্যই পাবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। যে শৃঙ্খল উন্মুক্ত করেছেন তা রূপান্তরিত হবে ঐক্য শক্তিতে। আর এই মহাযাত্রায় সামান্যতম অংশ হতে পারলেও গর্ববোধ করব আমি। রোজার উদ্দেশ্যে চেয়ে বলল অনির্বাণ। ঠিক আছে, আমি আপনাকে আমাদের দিককার সম্পূর্ণ পটভূমি জানাবো। সাবিহা বলতে অনির্বাণ মাথা নেড়ে সম্মতি ধন্যবাদ দিতে যাচ্ছিল, কিন্তু রোজার প্রশ্নে থমকে গেল। আপনার এই ফাইলে কি রয়েছে জানতে পারি? ফাইলের দিকে তাকালো অনির্বাণ। এক মুহূর্ত ভাবলো যেন দ্বিধান্বিত অনুভব করছে অতর্কিতে। সাবিহার ফোন বেজে উঠল। অভিষেক কল করেছে লক্ষ্য করে টেবিল থেকে উঠে গেল সে। আলাপ সারতে শুধুমাত্র রোজা এবং অনির্বাণ মুখোমুখি। অবশেষে ফাইলটি রোজার উদ্দেশ্যে এগিয়ে দিয়ে দৃঢ় কণ্ঠে শখের সাংবাদিক জানালো, এটা আমার এ যাবৎকালে সব থেকে বেশি চাঞ্চল্যকর তদন্ত। ফাইলটি হাতে নিয়েই খুলল রোজা। মোটা পৃষ্ঠা জুড়ে বিভিন্ন তথ্য উপাত্ত সংগৃহীত পেপার ক্লিপ দিয়ে খবরের কাগজের নিউজ হতে আরম্ভ করে ফটোগ্রাফ পর্যন্ত নাবিল কায়সারের ছবি লক্ষ্য করে রোজা থমকে গেল। সামান্য বিচলিত মনোভাব প্রস্ফুটিত হলো তার মুখায়বে। আশা করি এই বান্দাকে চেনেন। দেশের অত্যন্ত চাঞ্চল্যকর ঘটনাকে বি গ্রুপের পতনের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আপন অন্তর অনুভূতি চেহারায় ফুটে উঠতে না দিয়ে স্থির দৃষ্টিতে অনির্বাণকে মোকাবেলা করলো রোজা। ফাইল বন্ধ করে খানিক উদাসীন ভঙ্গিতে জানালো, নাবিল কায়সার চিতাবাঘের আক্রমণে মারা গিয়েছিলেন। খুন হয়েছিলেন। যেন রোজার প্রতিক্রিয়া নিরীক্ষণ করতে চাইলো অনির্বাণ, তথাপি মেয়েটি নির্বিকার। তাতে অবশ্য দমে গেল না সে। চেয়ার টেনে খানিক নিকটে সরে এলো, কণ্ঠ খাদে নামিয়ে ব্যক্ত করল, কেবি গ্রুপের ঘটনাটা আমাকে হতবাক করেছিল। যদিও তাদের ব্যবসায়িক প্রতিপত্তির অন্তরালে থাকা কুলসিত ইতিহাস সম্পর্কে অনেকেরই ধারণা ছিল, তবুও অতর্কিত বিনাশ যথেষ্ট সন্দেহজনক। কোনো নিরাপত্তা বাহিনী সঠিক তথ্য উদ্ঘাটন করতে পারেনি, কিন্তু পারলেও প্রকাশ করেনি। কেন?
প্রতিপক্ষ কি তবে তার চাইতেও বেশি ক্ষমতাবান? প্রশ্নগুলো বারংবার মাথা চাড়া দিয়ে উঠছিল। তাই আমি নিজে তদন্তে অগ্রসর হই। শুরুতে ভাবিনি অন্তিম পর্যায়ে গিয়ে এমন এক ক্রূর অতীতের আবিষ্কার করব। স্পষ্ট শীতল শিহরণ খেলে গেল রোজার শির দাঁড়াবে। এইবার তার অভিব্যক্তিত প্রকাশ পেল, মাথা কাত করে কণ্ঠ যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে রোজা জিজ্ঞেস করল, আমাদের সঙ্গে কাজ করতে চাওয়ার পেছনে আসল উদ্দেশ্য কি? তবে এটাই মিস্টার অনির্বাণ? যদি তাই হয়ে থাকে আমি আপনাদের চুক্তিকে বাতিল করে নিব। আমার সম্পূর্ণ কথা শুনবেন মিস রোজা, তারপর না হয় আমাদের চুক্তির কথা ভাবা যাবে। হাসলো অনির্বাণ। তা কিছুটা স্বস্তিদায়ক ছিল যেন, নাকি রোজার মনের ফুল। বুকের দুবাহু ভাঁজ করে রেখে তীক্ষ্ণ দৃষ্টিতে অনির্বাণকে পর্যবেক্ষণ করতে লাগলো রোজা। এই বান্দাকে আদতে যতটাই অমায়িক প্রদর্শিত হোক না কেন, অভ্যন্তরে ভীষণ চতুর, নাহলে অবশ্যই এই পথে এতদিন টিকে থাকতে সক্ষম হতো না। কেবি গ্রুপের পতন সম্পর্কে আপনার কি মত? কোম্পানিতে অগ্নিকাণ্ড, টেন্ডার হরণ, বিরাট লস, কোনো কার্তেলীয় ঘটনা নাকি ষড়যন্ত্র? জানি না। এক শব্দে উত্তর করলো রোজা। তাতে অনির্বাণের হাসি বিস্মৃত হলো। টেবিলে 2 হাত রেখে আঙুলের ফাঁকে ফাঁকে আঙুল গুজে রোজার দৃষ্টিতে সরাসরি দৃষ্টিপাত ঘটিয়ে জানালো, নাবিল কায়সারের দেহাংশে ফরমোনের অস্তিত্ব পাওয়া গিয়েছিল। সন্দেহজনক নয় কি? ঠিক তার পরের মাসগুলোতেই ধীরে ধীরে কেবি গ্রুপের অর্থনৈতিক ভিত্তি গুড়ে যেতে শুরু করে, যা সমাপ্ত হয় এক অগ্নিকাণ্ডের মধ্য দিয়ে, যার সঙ্গে আবার রোমান গ্রুপের মালিকের অপহরণের ব্যাপার জড়িত ছিল। এরপরই কেবি গ্রুপের সকল কুকর্ম প্রকাশ্যে উন্মোচিত হয়ে পড়ে। একদিন হুট করে খবর আসে, বাচ্চা কায়সার নাকি বিদেশি চিকিৎসাধীন থাকা অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। থ্রিলার সিনেমার ধাঁচে সজ্জিত বাস্তব ঘটনাগুলো রহস্যময়, তাই না? আপনি কি বলতে চাইছেন অনির্বাণ? খোলাসা করে বলুন। রোজার কণ্ঠ অস্বাভাবিক শীতল শোনালো, যার দরুন অনির্বাণ সামান্য বিব্রত বোধ করলো। শির দ্বারা টান টান করে সোজা হয়ে বসল সে। এইবার কোনো প্রকার ফণিতা করল না। আমি সম্পূর্ণ কেবি গ্রুপের ব্যাপারটা তদন্ত করেছি। অতঃপর যে তথ্য আবিষ্কার করেছি তা রীতিমতন অবিশ্বাস্য। একটি দীর্ঘশ্বাস নির্গত হলো রোজার বক্ষ থেকে। মাথা হেলিয়ে সে বিরক্তি প্রকাশ করলো। আমরা আন্দোলন নিয়ে আলোচনা করার উদ্দেশ্যে দেখা করেছি, এর মাঝখানে কেবি গ্রুপের সম্পৃক্ততা চোখে পড়ছে না। অহেতুক বিষয় নিয়ে কথা বলে নষ্ট করার মতন সময় আমার হাতে নেই, সেটা আপনার বোঝা উচিত অনির্বাণ। মডার্ন প্রবলেম নিডস মডার্ন সলিউশন। অনির্বাণের এই বাক্যটি রোজার আগ্রহ সৃষ্টিতে যথেষ্ট ছিল। আপনার কালোর মিছিলের রেশ ধরে মেটাফোর টেনে যদি আমরা ভিন্ন একটা ব্যাপার উপস্থাপন করি মানুষের আগ্রহ সৃষ্টি করতে, তাহলে কেমন হয়? সুকুঞ্চিত হয়ে এলো রোজার অধরে। অধর চেপে ধরল অনির্বাণ। ঠিক কতটুকু জানে সে আন্দাজ করতে পারছে না, তাই কি বলা উচিত তা ঠিক করতে দ্বিধান্বিত হচ্ছে। ফাইলটি টেনে খুলল অনির্বাণ। পৃষ্ঠা উল্টে দেখাতে আরম্ভ করল। আজ থেকে প্রায় 4 বছর আগেকার কথা। কেবি গ্রুপের প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে এক বিরাট পার্টির আয়োজন করা হয়, যা নিয়ে সমগ্র দেশের আগ্রহ ছিল যেন তুঙ্গে। সেই সময় একটা গুঞ্জন উঠেছিল, এই পার্টিতে নাকি কোনো এক ঘটনা ঘটিয়েছিল নাবিল কায়সার, এক গণধর্ষণ। হৃদযন্ত্র সম্পূর্ণ স্থবির হয়ে পড়ল। দৃষ্টির সামনে সবকিছু ঝাপসা হতে আরম্ভ করলো। তবুও চেহারা নির্বিকারতা ফুটিয়ে রাখতে এতটা সংগ্রামে লিপ্ত হতে হলো রোজাকে যে অন্তর তার ক্ষত বিক্ষত হলো ধারালো ফলায়। অনির্বাণ থেমে নেই। তার কণ্ঠস্বর যেন রোজার কণ্ঠের বিষের বাঁশির সুরের ন্যায় ঠেকছে। একজন মেয়ে এবং তার সন্তান নির্মম মৃত্যুবরণ করেছিল ধর্ষকদের হাতে, কিন্তু মেয়েটার পরিচয় কখনো উদ্ধার করা সম্ভব হয়নি। যেন জগতে বিদ্যমান থেকেও অদৃশ্যমান হয়েছিল সে। এমন গুঞ্জনকে সে সময়ের প্রতিপক্ষের গুজব বলে চালিয়ে দিয়েছিল কেবি গ্রুপ। নাবিল কায়সারের পূর্ব ইতিহাস ভালো ছিল না এ সম্পর্কে অবহিত থাকলেও ক্ষমতা এবং অর্থের দাপটে সেই সময় সবকিছুই ধামাচাপা পড়ে গিয়েছিল। 4টা বছর পেরিয়ে আজ সেই ক্ষমতাধর কেবি গ্রুপ সম্পূর্ণ নিঃস্ব। নাবিল কায়সার, বাদশা কায়সার পরকালের যাত্রী। শুধু কি ভাগ্যের পরিহাস নাকি কর্মফল? চকিতে যেন তড়িৎ খেলে গেল রোজার অঙ্গে। এক ঝটকায় সে ছিনে নিল অনির্বাণের হাত থেকে ফাইলটি। আবারও নিগুড় পর্যবেক্ষণ চালালো। সম্পূর্ণ ঘটনাটি বিশ্লেষণ করছে অনির্বাণ এইভাবে। ভিকটিম অজ্ঞাত, ধর্ষক আনুমানিক 5 কিংবা 6 জন। নাবিল কায়সার হত্যা এই সময়ে 1 থেকে 3 মাসের ব্যবধানে রাজধানীর আশেপাশে ঘটা কিছু অস্বাভাবিক নৃশংস হত্যাকাণ্ড। ছুরিকাঘাতে হত্যা,
কেবি গ্রুপের বিদেশি বন্ধু ইতালিয়ান কোম্পানির কর্ণধারের পুত্র উধাও, খাদ্যমন্ত্রী জোবাইদা খাতুনের কনিষ্ঠ পুত্র অতর্কিত পলায়ন, খুনি কিংবা অপহরণকারী অজ্ঞাত, কেস সমাধানহীন। সবকিছুর কারিগর কি একজনই নাকি ভিন্ন কেউ? যদি এক সুতোয় গাঁথা যায় তাহলে এরাই কি সেই ধর্ষক? স্থির নয়নে অনির্বাণের উদ্দেশ্যে মুখ তুলে তাকালো রোজা। সম্পূর্ণ বাকরুদ্ধ সে। অনির্বাণ ছন্ন ছাড়া ভাবে হলো সমস্ত সূত্রসমূহ ঠিকই মিলিয়েছে। সশব্দে ফাইল বন্ধ করে সে স্থির হয়ে রইল। অনিয়ন্ত্রিত নিঃশ্বাস প্রশ্বাস। সাংবাদিক মহাশয় দৃষ্টি হারালো না। যদি সব ঘটনার কেন্দ্রবিন্দু একটা ধরে নেই, তাহলে সবকিছু যুক্তিসঙ্গত ঠেকছে, তাই না? কেউ সে 4 বছর আগে ঘটা ধর্ষণের প্রতিশোধ নিচ্ছে। ক্ষমতা, সামাজিক প্রতিষ্ঠা, অর্থবিত্ত তার সামনে তুচ্ছ। ক্ষমতার রক্তচক্ষুকে উপেক্ষা করে সে যেন ক্ষমতার চাইতেও ক্ষমতাবান। তাই এই ক্ষমতার গদিতে অবস্থান করা ব্যক্তিবর্গ যেন এই সত্তার টিকিটুকু ছোঁয়ার দুঃসাহস করতে অক্ষম। নৈশব্দ। রোজার গভীর দৃষ্টি আপতিত সুদূরের উদ্দেশ্য। অনির্বাণ নিজের চশমা খুলে নিয়ে রুমালি মুছল, অতঃপর পুনরায় পরিধান করে জানালো, আমি জানি না আমার ধারণা কতটুকু সত্য, তবে আমার নিজের প্রতি 80% আত্মবিশ্বাস রয়েছে। আমি এই সমস্ত ঘটনাকে একটা থিওরি হিসেবে উপস্থাপন করতে চাই। আর এখনই সেই সময়। ক্ষমতার বিরুদ্ধে পরাশক্তির অবস্থান রয়েছে। কিংবদন্তি হিসেবেও যদি তা অন্তরের স্পৃহার উদ্গীরণ ঘটায়, তবে কি ক্ষতি? এখনই সময় আমাদের নতুন উদ্যমে জাগ্রত হওয়ার। অহনা একা নয়, শত সহস্র অহনার অস্তিত্ব রয়েছে এই পৃথিবীতে। তার মাঝে কোনো এক অহনাতুল্য নারীর বিনাশ ঘটিয়ে মুক্তি পায়নি স্বয়ং ক্ষমতাও প্রতিফল তাদের গ্রাস করেছে অচিরেই। মেটাফোরটি উত্তেজনা সৃষ্টিতে যথেষ্ট নয় কি? আমরা জানব আমাদের আশেপাশেই অগণিত অস্তিত্বের ভিড়ে হয়তো কোনো ধ্বংসতাপত্তির বসবাস, বিনাশক যে অশুদ্ধতার। নেমেসিস। রোজার অতর্কিতে উচ্চারণ করা একটি মাত্র শব্দে অনির্বাণ বিস্মিত হলো। ফ্যালফ্যাল করে চেয়ে থাকলো রমণীর উদ্দেশ্যে। ফাইলটি অনির্বাণের দিকে ছেলে দিয়ে নির্বিকারতা ছেড়ে মৃদু হেসে রোজা পুনরায় বলল, আপনার থিওরিতে সেই বিনাশককে নেমেসিস হিসেবে সম্বোধন করবেন। ইউ মিন দ্য গডেস অব রিভেঞ্জ অ্যান্ড আগনি? অনির্বাণের দৃষ্টি প্রচলন ধারণ করলো, তাতে স্পষ্ট প্রকাশ পেল উত্তেজনা। যেন কোনো এক শিশু তার বহুদিনের শখের খেলনাটি হাতে পেয়েছে, এমন এক তৃপ্তির ছাপ চেহারা জোরে। হাঁটুর উপর হাঁটু তুলে বসে রোজা সামান্য সামনে ঝুঁকল। গ্রিক মিথ অনুযায়ী দেবী নেমেসিস ছিলেন প্রতিশোধ এবং ন্যায়ের দেবী। আপন দম্ভে বিভোর নার্সিসাকে তার কর্মের উপযুক্ত প্রতিদান দিয়েছিলেন তিনি। তার সেই দাম্ভিক সৌন্দর্যকে ব্যবহার করি আপনার থিওরির এই অজ্ঞাত ব্যক্তিকেও খুব বেশি ভিন্ন কেউ মনে হচ্ছে না। যদি সত্যি সকল কিছু সত্যি এক সুতোয় গাঁথা থাকে, তাহলে বলবো তিনি নিজেই হয়তো জলজান্ত এক নেমেসিস, যে দাম্ভিক ক্ষমতাকে গুড়িয়ে ছিনিয়ে নিয়েছে আপন ন্যায় বিচার। ইউ আর রাইট। টেবিলে অতর্কিতে চাপড় দিয়ে উঠল অনির্বাণ। উত্তেজনা সীমা অতিক্রম করেছে তার। পর মুহূর্তে লজ্জিত হয়ে কণ্ঠ পরিষ্কার করে থাপাস করে চেয়ারে বসে পড়ল। আপনি তাহলে আমার সঙ্গে একমত? আপনার থিওরি সমপযোগী। একমত না হওয়ার কারণ দেখি না। ধন্যবাদ। আমি খুব দ্রুতই ব্যাপারটা জনসম্মুখে উপস্থাপন করব। অহনও ন্যায় বিচার পাবে, অবশ্যই পাবে। রোজা এবং অনির্বাণ উভয়ই জলজলে দৃষ্টি মিলিত হলো। প্রফুল্ল হাসি নিয়ে মাথা দোলালো দুজনেই। যদিও একে অপরের মাঝে লুকায়িত রহস্য সম্পর্কে তারাও অবহিত নয়, তবুও বাহির থেকে ফেরা সাবিহা উভয়কে এমন অর্থপূর্ণ নৈশব্দ বিনিময় করতে দেখে সামান্য বিস্মিত হলো। মনে হচ্ছে বেশ বড়সড় একটা ব্যাপার তার অনুপস্থিতিতে ঘটে গিয়েছে। ডিস্কো ক্লাবটির চারিপাশে গোমট আধার মাখা পরিবেশ, উচ্চ শব্দে বাজতে থাকা মিউজিকে আচ্ছন্ন স্থান জুড়ে অ্যালকোহলের উৎকট গন্ধ। আশেপাশে তরুণ তরুণী এবং কিছু ক্ষেত্রে অপ্রাপ্ত বয়স্ক কিশোর কিশোরীরাও কোলাহলে মেতেছে। কেউ বা সিগারেটে বুঁদ হয়ে, কেউ আবার সকল নৈতিকতা উপেক্ষা করে। অশালীনতা নয়, ক্লাবটির দেয়াল ঘেঁষে পার্কিং এরিয়ায় রয়্যাল এনফিল্ডের শরীরে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা নিহাত অবশ্য কোনো কিছু পরোয়াও করলো না। আপন মনে গ্লাভস পরিহিত আঙুলে গুনে চলেছে সে। হেলমেটে আচ্ছাদিত চেহারা, তার ছড়ানো এক অস্বাভাবিক শীতলতা। মিনিট 15 পেরোলো। অবশেষে বেরিয়ে আসতে দেখা গেল
চিকচিকে শুভ্র পোশাক পরিহিত রমণীকে। ফিকুচকে এলো নিহাত। নেশায় বুধ চকচকে চেহারা লাস্যময়ী আভা তার হৃদয়কে টলাতে সক্ষম হলো না, তবুও পায়ে পায়ে এগিয়ে গেল। হেলমেট পরিহিত অবস্থায় ক্যাব বুক করার আশায় ফোনের স্ক্রিনে ঝুঁকে থাকা রমণীর দিকে ঝুঁকে ছকছকে হাসিতে শুধালো। ইউ লুক এক্সেপশনালি গর্জিয়াস টুডে। গাঢ় আইলাইনারের টানা নেত্রপল্লব তুলে রমণী তাকালো আপাদমস্তক পর্যবেক্ষণ করলো নিহাতকে। সন্তুষ্টির হাসি প্রস্ফুটিত হলো অধরে। ফোন কাঁধের ব্যাগে চালনা করে সম্পূর্ণ অপরিচিত হওয়া সত্ত্বেও নিহাতের কাঁধে দুহাত ছড়িয়ে কাছে টেনে বিড়বিড় করল। হোয়াট এ মিস্টিরিয়াস গাই, আই লাভ মিস্টিস ভেরি মাচ। হেলমেটের উইন্ডোর স্বচ্ছতায় নিহাতের টানা টানা নয়নজোড়া তারকার প্রজ্বলনে চেয়ে যেতে দেখা গেল। বিনা দ্বিধায় তার দুহাত জড়িয়ে গেল রমণীর কোমরের কাছে, টেনে নিজের মাঝে মিশিয়ে ফেলে মাদকীয় কণ্ঠে উচ্চারণ করল। দিনের পর দিন অবলোকন করে গিয়েছি। ইউ মেক মি ক্রেজি বেবি। তাই বুঝি? মাথা দুলিয়ে রমণী চুলে হাত বুলিয়ে আনলো নিহাত। শিহরিত হয়ে তার বুকে স্পর্শ ঠেকালো রমণী। এক তারা ফুটে উঠল তার অভিব্যক্তিতে। চেম্বার পর্যন্ত অনুসরণ করবে আমায়? হাসলো নিহাত, কণ্ঠে হাকুতি ফুটিয়ে জানালো। আমি তোমায় নরক পর্যন্ত অনুসরণ করতেও প্রস্তুত প্রিন্সেস। হাত ধরে হাঁচকা টানে নিয়ে চলল রমণী। অত্যন্ত আগ্রহ করে পিছু পিছু চলল নিহাদ। ক্লাবের ঠিক পেছনে রীতিমতো ফাঁকা নির্জন প্রান্তে লাগোয়া বেশ কয়েকটি দরজা। একটির হ্যান্ডেল টেনে নিহাতকে ভেতরে ঠেলে রমণী তার হেলমেট পাকড়াও করল। দরজা বন্ধ করার সময়টুকু যেন তার বেহায়া অন্তরে নেই। নিহাত তার দুহাত চেপে ধরল আলতোভাবে, শুধল। এত তারা কিসের? রিল্যাক্স, লে ডাউন প্রিন্সেস। আগ্রহ ভরে বিছানায় ঠেললো রমণী। তর্জনী কুচকে ইশারা করলো নিহাদের উদ্দেশ্যে। জ্যাকেটের জিপার চেনে অভ্যন্তরে টি শার্ট উন্মুক্ত করতে করতে এগুলো নিহাত। কাজ ছুঁয়েছে রমণীকে, শুইয়ে দিল। উঠে এলো উপরে। গ্রীবায় নিহাদের গ্লাভস পরিহিত, আঙুলের শীতলতম স্পর্শে রমণী শিউরে উঠে আবেশে চোখ বুঝলো, অপেক্ষায় লিপ্ত হলো অমোঘ এক পরিপূর্ণতার। অতঃপর বরাবর ললাটে এক ধাতব ছোঁয়া পেতেই আবেশিত নয়নজোড়া খুলে গেল। হতবিহ্বল হয়ে হেলমেট পরিহিত পুরুষটিকে লক্ষ্য করলো। হাতে তার লম্বাটে নলযুক্ত এক রিভলভার ঠেকে রেখেছে রমণীর ললাটে বরাবর। অজান্তে চিৎকার নির্গত হচ্ছিল, কিন্তু অপর হাতে তার মুখ চেপে নিঃশব্দতেই চাইল সে চারিপাশে। বলেছিলাম না নরক পর্যন্ত অনুসরণ করব। তার পূর্বে যে তোমার নরকে গমন প্রয়োজন প্রিন্সেস। সম্পূর্ণ স্থবির হয়ে পড়ল রমণীর মস্তিষ্ক। থরথর করে কম্পিত হতে থাকলো সর্বাঙ্গ। মৃত্যুদূত তার সন্নিকটে, এ যেন এক মোহময় মরীচিকা। মধুর বিষপানে তাকে বাধ্য করেছে যা। হেলমেটের অন্তরালে নিহাদের অধর বিস্মৃত হলো। ফিসফিসে কণ্ঠে বলল, আই উইল মেক ইট লেস পেইনফুল ফর ইউ লেডি। ট্রিগারে ছেকল তর্জনী। রমণীর সিক্ত দৃষ্টিও অন্তরে চির ধরাতে সক্ষম হলো না। প্রচণ্ড এক আঘাত। রমণীর পৃথিবী সম্পূর্ণ নিমজ্জিত হলো অমানিসায়। প্রচণ্ড বিস্ময়ে পাশ ফিরে তাকালো নিহাত। আধো আলো এবং আধো অন্ধকারে একটি ক্যান্ডেলস্টিক হাতে দণ্ডায়মান, দীঘল কালো এবং নীলচের মিশেলে কেশগুচ্ছের অধিকারী এক প্রস্ফুটিত নারী। সুদর্শনা নয়ন জুড়ে অব্যক্ত আবহ। একটি জোরালো ধাক্কা নিহাতকে সদ্য জ্ঞান হারানো রমণীর নিকট থেকে সরালো সে। পাশের দেয়ালে ঠেকে যেতেই হাত থেকে রিভলভারখানি কেড়ে নিল। একটি জোরালো টানে খুলে নিল হেলমেট। অসভ্য বর্বর। চারুলতা ফ্রিকুচকে চেয়ে থাকলো নিহাত। কয়েক মুহূর্ত বিশ্বাস করতে ব্যর্থ হলো নিজের দৃষ্টিকে। চারুলতা এগিয়ে হেলমেটখানি বাগড়ে তার বাহুতে আঘাত হানলো। কার্পণ্য করলো না, হিসিয়ে উঠল নিহাত। তৎক্ষণাৎ বিছানা ত্যাগ করে লাফিয়ে নেমে দূরে সরে গেল। লজ্জা করে না? একটা মেয়েকে খুন করতে এসেছো? না করে না। নির্বিকার জবাব দিল নিহাত। ঘাড়ে হাত বুলে দৃষ্টি ফিরিয়ে নিল। দাঁতে দাঁত পিষে চারুলতা এগিয়ে এলো। নির্লজ্জ কোথাকার! আমায় বিনা কারণে অনুসরণ করেছো। নির্লজ্জ আসলে কে?
দৃশ্যমানভাবে কম্পিত হলো চারুলতার সর্বাঙ্গ। হাত মুষ্টিবদ্ধ করে হেলমেটটি এক ঝটকা নিহাদের বুকে ঠেসে অপর হাতে তার উন্মুক্ত হাতখানি পাকড়াও করলো শক্তভাবে। অতঃপর হনহন করে টেনে নিয়ে চলল রুমের বাইরে। একবার পিছনে ফিরে তাকালো নিহাদ। বিছানায় লুটাই তো তার টার্গেট। সঙ্গে সঙ্গে চারুলতার ধ্বনিতে হলো তার কর্ণগহ্বর। ডোন্ট ইউ ডেয়ার, অন্যথায় আমি নিজে তোমাকে কবর দিব নিহাদ। দাঁত দিয়ে অধর কামড়ে ধরে নিঃশব্দে চারুলতাকে অনুসরণ করলো নিহাদ। তার বক্ষ জুড়ে ভর করলো শূন্যতা, কিন্তু চারুলতার শক্ত মুঠোয় ধরে রাখা তার হাতখানি দৃশ্য সেই শূন্যতার মাঝেও অস্বাভাবিক এক অব্যক্ত অনুভূতি জাগরণ ঘটালো যেন। এক দৃষ্টে সেদিকে তাকিয়ে রইল নিহাদের চলচলে নয়নজোড়া। সুউচ্চ হোটেলটির প্রেসিডেন্ট সুইটসের টেরেস যথেষ্ট বিস্তৃত। হিমবাহুর প্রবাহের মাঝে রাত্রির আধারে আচ্ছাদিত ধরিত্রীর বুকে দণ্ডায়মান মানুষের অবয়ব জুড়ে অদ্ভুত এক কাঠিন্য। হাতের মাঝে টকটকে বর্ণের ওয়াইনের গ্লাসখানি যেন উত্তেজক তরল নয়, বরং ধারণ করেছে অশুভ রক্তকে। রেলিংয়ের উপর রাখা শুভ্র বর্ণের মাথার খুলিখানায় আনমনেই বুলিয়ে চলেছে আঙুল, যেন স্নেহ খচিত করে দিচ্ছে। ঠিক পিছনে একটি সোফা, যেখানে টান টান শিরদাঁড়া বসমান কালো স্যুট পরিধানকৃত। আকাশ। ইতালীয় কণ্ঠের টানে বাংলা সম্বোধনটি ঠেকলো কিঞ্চিত অস্বস্তিকর। সামান্য নড়ল আকাশ। বাম চোখ ঝরে তার কালো আই প্যাচে আচ্ছাদিত দৃষ্টি হারিয়েছে সে এক পার্শ্বের দিশার। জি আলফা। পরিমিত কণ্ঠে জবাব দিল আকাশ। অধরে ওয়াইনের গ্লাস ছোঁয়ালেন আলফা। শরীরে জর্ণ স্লিপিং গাউন তার এলোমেলো হয়ে উঠছে বায়ুতে। দীর্ঘ এক চুমুক গ্রহণ করে খুলিটিতে পোষা প্রাণীর ন্যায় স্নেহ বুলিয়ে গভীর কণ্ঠে কৌতূহল প্রশ্ন ছুড়লেন, কি চলছে এই দেশে? ন্যায়ের আন্দোলন। জবাব এলো 2 সেকেন্ড বাদে। মৃদু হাসির রেখার উদ্ভব ঘটল আলফার অধরে। মাথা কাত করে পেছনে চাইলেন সামান্য। ন্যায়? ইন্টারেস্টিং। এই ন্যায়ের লড়াইকে আরও একটু বাধায় পূর্ণ করা যায় না? এক মুহূর্ত থামলেন তিনি। পুনরায় ওয়াইনের গ্লাসে ছোটে তুলতে তুলতে বিস্তৃত আকাশের দিকে তাকালেন। আকাশ, আসমান। বাংলা ভাষায় এই শব্দ দুটি যেন একে অপরের পরিপূরক। আই বেট হি উইল লাভ চ্যালেঞ্জেস সো লাভ। হাসলেন আলফা। অর্ধচন্দ্রের জ্যোৎস্নার নিচে তা দেখালো অত্যন্ত ক্রোধ। অতর্কিতেই ঘটল ঘটনাটি। টেবিলের এক পাশে থাকা ফুলদানিটা আসমানের হাতে জোরালো স্পর্শে ধাপাস করে পড়লো মেঝেতে। টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়লো সিরামিক সম্পূর্ণ মেঝে জুড়ে। রোজা স্থবির হয়ে পড়লো নিজের চেয়ারে, একদম আষ্টে পৃষ্ঠে বসে রইল। আসমানের দৃষ্টি জুড়ে কৃষ্ণ গহ্বরের অস্তিত্ব আজ বহুদিন বাদে চোখে পড়েছে তার। এ যেন তার চিরপরিচিত পিশাচ। ধ্বংস খেলায় মারতে যে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করে না, আনমনে ঠোক গিলে রোজা দৃষ্টি নমিত করে নিল। ভীষণ অপরাধবোধে ভুগছে সে। মেঘতির ভবনে কোম্পানির কাজ করার জন্য আলাদা অফিস কক্ষ রয়েছে। প্রয়োজনে বিলাল, আসমান এবং কদাচিৎ চারুলতা এই স্থান ব্যবহার করে। এই মুহূর্তে অফিসের টেবিলে বিপরীত পাশে অবস্থান আসমান এবং রোজার। টেবিলের ওপর খোলা একটা ল্যাপটপ, যাতে অনির্বাণ আহমেদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সাইট প্রদর্শিত হচ্ছে। ঘণ্টাখানিক আগে একটি পোস্ট করেছে সে, যাতে তার অনুসারীর তুলনায় রীতিমতো 5 গুণ প্রতিক্রিয়া পড়েছে। টাইটেলে শোভিত সাম্প্রতিক বাংলাদেশ এবং নেমেসিস। তুমি জানো তুমি কতটা অবিবেচক কাজ করেছো রোজা? আসমানের কণ্ঠ অত্যাধিক শীতল শোনালো। এ যেন সেই শীতল হিমালয়, যাকে টলাতে রোজার সর্বস্ব বিলীন করতে হয়েছিল। এক অদ্ভুত দোলাচলের দেয়াল তাদের মাঝে। নতুন করে উপলব্ধি করলো রোজা। আসমানকে জবাব দিতে পারল না, কারণ সে বুঝতে পারছে সে সত্যিই দোষী। অনির্বাণ আহমেদের প্রস্তাবে রাজি হওয়া উচিত হয়নি। অন্তত আসমানের সঙ্গে কথা না বলে নয়। ব্যাপারটি সব হয়ে যাওয়ার পর উপলব্ধি করছে রোজা। কিন্তু তখন তার কি করার ছিল? যদি সে অনির্বাণকে নিষেধ করত, তাহলে সেটি সাংবাদিক মহাশয়ের মনে সন্দেহের উদ্রেক ঘটাতো। ব্যাপারটি নিজ হাতে ঘোলাটে করেছে রোজা। এখন সেটি ঠিক করার দায়িত্ব তার। দুঃখিত। ছোট্ট একটি শব্দ উচ্চারণ করলো সে। তাতে আসমান একটি দীর্ঘশ্বাস ফেললো। টেবিলের উপর মুষ্টিবদ্ধ হয়ে এলো তার হাত জোড়া। তুমি কি ভাবছিলে তখন? আমি জানতে চাই।
রোজা মুখ তুলে আসমানের দিকে তাকালো, স্থির হয়ে চেয়ে আছে সে উত্তরে আসায়। তর্জনী টেবিলে ছুকে ছুকে এক অদ্ভুত তরঙ্গ খেলিয়ে চলেছে সে। দীর্ঘ প্রশ্বাস গ্রহণ করে নিজেকে স্থির করে রোজা, যদি ভুল করেও তাকে স্বীকার করতে খেদ নেই। আমাদের আমাদের চারিপাশে বহু উদাহরণ রয়েছে সাপ সম্পাদনের, কিন্তু পাপের প্রতিফলনের উদাহরণ ঘাঁটতে গেলে অতল গহ্বরে তলিয়ে যেতে হয়। আমরা শুধু পাপের উপস্থাপন করি, শাস্তির নয়। নিঃশব্দ আসমান, আঙুল তার থমকেছে। পিনপতন নীরবতা কক্ষ জুড়ে। রোজা দৃপ্ত দৃষ্টি মেললেও তার কৃষ্ণ পড়ে। অহনার সঙ্গে কি হয়েছে তা কম বেশি আমরা সকলেই জানি। ঠিক তেমনি শত সহস্র অহনার ঘটনাও জানা অজানার ভিড়ে চাপা পড়ে রয়েছে। কিন্তু সেই পাপীদের শেষ পরিণতি কজন জানে? মামলা দিয়ে গ্রেফতার হওয়া এবং দফায় দফায় শুনানি পর্যন্ত সীমাবদ্ধ সবকিছু। এরপর নতুন হুজুগে মেতে ওঠে জনতা। সময়ের ধুলোয় ঢাকা পড়ে যায় অতীতের আগ্রহ। গেট টু দ্য পয়েন্ট। আমি সেই পাপীদের পরিণতি তুলে ধরতে চেয়েছি আসমান। সৃষ্টিকর্তা ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। কোনো না কোনো রূপে তিনি পাপের শাস্তি প্রদান করেন এই দুনিয়ারই। হয়তো সেই কারিগর একজন নেমেসিস, যে ক্ষমতার সামনে নতজানু নয়। সবাই জানুক, দেখুক এবং অনুধাবন করুক, ক্ষমতার চাইতে ক্ষমতাবান হওয়া সম্ভব, ছিনিয়ে আনা সম্ভব ন্যায় বিচার। নেমেসিস পারলে আমরাও পারবো। নেমেসিস তো একলা ছিল, কিন্তু আমরা অগণিত। ঐক্য শুধুমাত্র ভয়াল প্রতিচ্ছবি কেন, পরিণতি সম্পর্কেও সকলের জানা উচিত, যেন পাপীরা সেই পাপ কর্ম সংগঠিত করার আগে কয়েক শতবার ভাবে। নৈশব্দ, শুধুমাত্র বাইরের হিমেল হাওয়ায় ছোঁয়া, জানালা জুড়ে ছড়িয়ে থাকা পর্দার মৃদু দোলন। তোমার কি আফসোস হয়? প্রশ্নটি কর্ণগোচর হতে রোজা সামান্য কম্পিত হলো, তারপর মাথা নাড়াল। আফসোস নেই, তবে অপরাধ বোধ আছে। তোমার পরামর্শ নেওয়া উচিত ছিল। এই সাংবাদিক যদি দুমুখ আচরণ করে কি করবে রোজা? আমি জানি আমি ভুল করেছি আসমান, এবং সেটা আমি যথার্থ অনুধাবনও করতে পারছি। পারছো না? ক্যাচ করে মৃদু শব্দ হলো। আসমান উঠে দাঁড়িয়েছে চেয়ার থেকে, পরিধানে ট্রাউজারের পকেটে একটি হাত গলিয়ে ধীর পায় সে ভাঙা ফুলদানি এড়িয়ে রোজার নিকটে এলো। সামান্য ঝুঁকে দৃষ্টি মিলালো। উভয়ের দৃষ্টি অদ্ভুত এক প্রজ্বলন ধারণ করেছে। তুমি জানো চিত্রলেখা এবং মেঘ আমার হৃদয়ের কোন স্থানে রয়েছে। আমি ওদের নিয়ে টানা হেঁচড়া চাইনি রোজা। তোমার কি মনে হয় আমি পারতাম না কোনোদিন নিজেকে সকলের সামনে জাহির করতে? অবশ্যই পারতাম, কিন্তু করিনি। স্থির চেয়ে থাকলো রোজা। আসমান আরো একটু ঝুঁকলো। অতি সন্নিকটে তার অবয়ব থেকে একটু আবহ ভেসে আসছে, স্পষ্ট অনুভব করতে পারছে রোজা। আসমান তার উপর রুষ্ট হয়েছে, এবং এই রুষ্টতা পূর্ববর্তী কোনো অনুভূতির সঙ্গে তুলনাহীন। আসমানের কণ্ঠস্বর যেন রোজার কর্ণগুহুর জুড়ে প্রতিধ্বনি হলো। আমার চিত্র এবং মেঘ জনগণের সম্পত্তি নয়, একান্তই আমার ব্যক্তিগত। মিথ্যা বলতে ইচ্ছুক নই। তুমি আমাকে ব্যথিত করেছো রোজা, হতাশ করেছো। আসমান চিৎকার করছে না, কোনো প্রকার উত্তপ্ত বাক্য বিনিময় করছে না। তার ক্রোধ হিমবাহের তুলনায়ও শীতল, সমুদ্রের চাইতেও সুগভীর। একটি অনুভূতিহীন বাক্য যথেষ্ট। তুমি আমাকে হতাশ করেছ। রোজার অন্তর সহস্র ধারালো ফলায় বিদ্ধ হলো। নয়ন জুড়ে চলচলে রেখার প্রস্ফুটন ঘটল, কিন্তু অশ্রু ফেলতে নাড়াচ্ছে। জানে ভুল করেছে, তার মাসুল তাকে গুনতে হবে। মাথা নুইয়ে মেঝের দিকে চেয়ে থাকলো রোজা। উভয় হাতে আঁকড়ে ধরল কোলের উপর রাখা ছড়িয়ে থাকা ওনার আঁচল। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি আসমান, আর না চেয়েছি চিত্রলেখা এবং মেঘকে হেয় করতে। আমি বলতে পারল না রোজা, কণ্ঠ ধরে এলো। না চাইতেও এক ফোঁটা অশ্রু চপ করে পড়লো তার হাতের পিছে। অতি দ্রুত তা ঢেকে ফেললো সে অপর হাতে। আসমান আর একটি শব্দ উচ্চারণ করলো না, উল্টো ঘুরলো তৎক্ষণাৎ অফিস কক্ষ থেকে বেরিয়ে গেল। তার এই নীরবতায় সকল অনুভূতি যেন ঘোষণা করে দিয়ে গেল রোজার নিকট। আসমান চলে যেতেই মাথা চেপে ধরে বসে থাকলো রোজা। সকল দুর্বিষহ চিন্তারা তাকে খুঁড়ে খুঁড়ে খাচ্ছে। কি ভাবছিল সে এমন সিদ্ধান্ত গ্রহণের সময়? চিত্রলেখা এবং অহনা যেন একটি মুদ্রার এপিঠ ওপিঠ, উভয় পরিণতি এক, কিন্তু সেই পরিণতির
প্রতিফল ভিন্ন। চিত্রলেখার তরে নিজেকে ধ্বংস করেছে আসমান, আর অহনার তরে এখনও হাল না ছেড়ে সংগ্রাম করে চলেছে নিঃস্বার্থ ন্যায়ের সৈনিকগণ। চিত্রলেখা ন্যায় বিচার পেয়েছে বলা সম্ভব নয়, তবে তার হত্যাকারী যথাযথ প্রতিদান পেয়েছে। অহনার প্রতিশোধ আদায়ের কেউ নেই, আবার যেন অনেকেই রয়েছে। প্রতিদান নয়, সুষ্ঠু এবং দৃষ্টান্তমূলক বিচার চাই অহনার জন্য। মেল পার্থক্যের ভিড়ে চিত্রলেখা এবং অহনা যেন এক সুতোর বাঁধনি গাঁথা দুই সত্তা, একজন নির্মল, অপরজন দুঃসাহসী, তথাপি তাদের সমাপ্তি এক। তাই হয়তো অহনার মাঝে চিত্রলেখাকে খুঁজে ফিরেছিল রোজা, এবং কিংবা চিত্রলেখার মাঝে অহনাকেই, দুই সত্তার পরিপূর্ণ মিলন ঘটাতেই চেয়েছিল। তাই তার জন্যই তো কি এত ব্যতিব্যস্ত সিদ্ধান্ত। রোজা বর্তমানে নিজেও দ্বিধান্বিত। প্রায় ঘণ্টাখানিকের পর রোজা রাতের খাবারের জোর উদ্দেশ্যে ডাইনিং এরিয়ায় এলো। শুধুমাত্র বেলাল রেহমানকেই টেবিলে অপেক্ষারত আবিষ্কার করে চমকালো, তবুও কিছু না বলে চেয়ার টেনে বসল। বেলাল নিজেই তাকে খাবার বেড়ে দিলেন। ময়দার রুটি মুখে পুরে নিঃশব্দে থাকলো রোজা। আনমনেই তাকালো পাশের খালি চেয়ারটিতে। বেলাল মৃদু হাসলেন।